প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। প্রবাস থেকে বলছি, অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী হারুন। আজকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই পরিস্থিতি নিয়ে মূল্যায়নের জন্য আমাদের সাথে তিনজন বিশেষ মেহমান উপস্থিত আছেন। আমার সাথে আছেন জনাব হাসান আমজাদ খান, সাথে আছেন জনাব ফারুক আহমেদ মুন্না এবং সাথে আছেন জনাব ফয়সাল চৌধুরী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? জি, ভালো আছি। থ্যাংক ইউ আপনাকে। আপনার দর্শকদের জন্য শুভেচ্ছা, আর সহ আলোচক তাদের জন্য আমার ভালোবাসা। জি হারুন ভাই, প্রথমেই আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আমাকে আবার অনেকদিন পরে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। জনাব ফয়সাল চৌধুরী। জি, অনেক ধন্যবাদ জনাব কাজী হারুন সাহেব এবং আমার সহ আলোচক বৃন্দকে এবং যারা প্রবাস থেকে বলছি শ্রোতারা যারা এখন ভবিষ্যতে শুনবেন সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় সুধী, আপনারা যারা যেখান থেকে দেখছেন সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব দেশের বর্তমান পরিস্থিতি কি এবং আসলে কি চলছে দেশে। আমি প্রথমেই যাব জনাব ফারুক আহমেদ মুন্না, আপনার কাছে। এই মুহূর্তে দেশে আসলে কি চলছে, কেমন মনে হচ্ছে পরিস্থিতি আপনার? আহ, ধন্যবাদ হারুন ভাই। চমৎকার একটি কোশ্চেন। আজকের আহ, যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই আলোকে বলছি। তার আগে আমার সহ আলোচকদের আম, ধন্যবাদ। আম, তাদের সাথে আমি আলোচনার মধ্যে আছি। অত্যন্ত বিজ্ঞ লোক। এখন যে বিষয়ে আপনি প্রশ্ন করেছেন তার আগে দু একটা জিনিস একটু বলে রাখি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটগুলো দেখার খুব একটা সময় পাচ্ছিলাম না, কারণ আমাদের এই আমেরিকাতেই যে ধরনের প্রতিনিয়ত ঘটনা ঘটে যাচ্ছে ওগুলো ফলো করতে করতেই মোটামুটি সময় শেষ। তবে আজকে আজকে মানে গতকাল রাতের ঘটনা তা একটু একটু আমি মনে করি অন্যরকম। শেখ হাসিনার ৯টার সময় ভাষণ এবং পরবর্তীতে বুলডোজার আক্রমণ ছাত্রদের। আমি ব্যক্তিগতভাবে আসলে কোন রকম নাশকতা, গভর্নমেন্ট সম্পত্তি কিংবা যে কোনো সম্পত্তির আহ, এই ধরনের কি বলা যায়, মানে ডেমোলিশ করার বিরোধী আপনি? ডেমোলিশ করার বিরোধী, ডেফিনেটলি। মানে যে কোনো অরাজকতার আমি বিরোধী, কিন্তু এই জায়গাতে আমি একটু ভিন্ন মত প্রকাশ করছি। আসলে আসলে আমরা গত 6 মাস আগে যে আহ, আগস্ট মাসে বিপ্লবটা ঘটেছিল সেখান থেকে দূরে সরে গেছি। আপনার আগের আলোচনা আমি বলেছিলাম। তো আমার কাছে কেন জানি মনে হয় হয়তো বা সেই বিপ্লবী চেতনাটা আবার ফিরে আসলো। এখন কেন আপনি বলছি কি মনে কথা, করেন যে গতকালকে তাহলে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যটা যদি না আসতো সোশ্যাল মিডিয়ায়, তাহলে আজকে যে কালকে রাতের থেকে পুরো দেশে যেগুলো চলছে এটা আর হতো না? অবশ্যই হতো না। বেসিক্যালি আমি একটু আহ, একটু ঐতিহাসিক আলোচনা একটু টেনে নিয়ে আসি। আপনারা হয়তো জানেন ইটালির একজন সম্রাট নিরোর কথা। তো তার একটা খুব বিখ্যাত, তার সম্বন্ধে একটা বিখ্যাত উক্তি হচ্ছে, রোম যখন পুড়ছিল তখন নিরো বাঁশি বাজাচ্ছিল। বেসিক্যালি সে বাঁশি বাজাচ্ছিল না, সে বেহালা বাজাচ্ছিল। তো এখন আমি এই প্রসঙ্গটা কিভাবে এখানে আহ আমি টেনে নিয়ে আসছি সেই কথাটাই আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে শেখ হাসিনা যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন, উনি জানেন যে কি পরিমাণ ফ্যাসিস্ট আচরণ তিনি করে গেছেন এই বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রতি যদি সামান্য দেশপ্রেম থেকে থাকে তাহলে মানে গতকালকে উনি যে ভাষণটা দেওয়ার আসলে কোনো প্রয়োজন ছিল না। এটার মানে হচ্ছে যে আপনি চাচ্ছেন বাংলাদেশ সংঘাতপূর্ণ হোক, বাংলাদেশ সংঘাতময় হোক, অর্থাৎ আপনি চাচ্ছিলেন যে বাংলাদেশ পুরোক। তার মানে হচ্ছে যে আপনি আসলে বেহালা বাজাচ্ছেন আর বাংলাদেশকে পুড়তে দেখতে চাচ্ছেন। হয়তো এটা দিয়েই আপনি হয়তো আবার সেই নোংরা রাজনীতির মধ্যে প্রবেশ করতে চাচ্ছেন, আবার হয়তো ফ্যাসিজমকে টেনে নিয়ে আসতে যাচ্ছেন, কিংবা এটা কোনো ষড়যন্ত্র হতে পারে। বেসিক্যালি এই জায়গাটাতে আমি দুইটা জিনিস বলতে চাচ্ছি। এই ধরনের ডেমোলিশ বা ঘটনাটা বাংলাদেশকে দুইভাবে আসলে পরিচালিত করবে। একটা হচ্ছে এই দেশে ফ্যাসিস্ট
শেখ হাসিনা কিংবা যে কোনো ফ্যাসিস্টের কোনো স্থান নাই, এটা একটা ইঙ্গিতপূর্ণ সংকেত হতে পারে, এবং হতে পারে যারা ভবিষ্যতে রাজনীতি করবে তাদের জন্য একটা সংকেত, সেটা হচ্ছে এই ধরনের মানসিকতার স্থান নাই। এটা হচ্ছে গতকালকে শেখ হাসিনার ভাষণের পরিপ্রেক্ষিতে যে ঘটনা সেটা বলছি। আর অন্যদিকে কিছু কিছু সংস্কার কমিশনে আপনার সংস্কার করা তথ্য জমা হয়েছে, এবং তাতে করে বেশ আমি মনে করি বাংলাদেশের জন্য খুব গ্রহণযোগ্য কিছু সংস্কার উপদেশ চলে এসছে, যেটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলেছেন যে আসলে নোংরা রাজনীতির যে খেলাটা আসলে দীর্ঘদিন যাবৎ চলে আসছে সেটি এখনো শেষ হয়নি। জনাব হাসান আমজাদ খান, আপনার কাছে যদি একটু যাই, আপনি কি বলবেন এই ব্যাপারে? যে জনাব ফারুক আহমেদ মুন্না বললেন যে বাংলাদেশে যে নোংরা রাজনীতির একটা সংস্কৃতি চলে আসছে সেটার আসল সমাধান প্রয়োজন। আপনার পক্ষ থেকে এ ব্যাপারে কি মন্তব্য করবেন? এবং আরো একটি ব্যাপার যদি আপনার কাছ থেকে জানি একটু, যে সাবেক প্রধানমন্ত্রী তিনি এভাবে হঠাৎ ফেসবুকে এসে, হঠাৎ নয় আসলে, বাদ্য বাজিয়েই আসলে বক্তব্য দিয়েছেন, কিন্তু তিনি কোনো রকমের কোনো অনুশোচনা প্রকাশ করেননি সেখানে। আর তিনি কি আসলে তার ভবিষ্যৎ পরিকল্পনা যদি ভালো থাকতো, বাংলাদেশে যদি রাজনীতি করতে চাইতেন, তিনি তো বাংলাদেশের মানুষের কাছে অনুশোচনামূলক কোনো কথা বলতে পারতেন আসলে। এই একটা সুযোগ ছিল। কি বলবেন? থ্যাংক ইউ। আপনাকে আবারও ধন্যবাদ। আপনার দর্শকদের জন্য শুভেচ্ছা, আর আমার সহ আলোচকদেরকেও আমার সালাম এবং শুভেচ্ছা। আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাইছি যে আমাদের আজকের যে পরিস্থিতি, এগুলো বাংলাদেশের গত ৩রা অগস্ট থেকে যা ঘটছে আজ অব্দি, এগুলো কিন্তু সবই বর্তমান। আমার কাছে কিছু অতীত নেই, আমি ওইভাবে দেখছি। বর্তমানগুলো এরকম যে উনি চলে যাচ্ছেন, যাবেন, আমরা শুনছিলাম উনি চলে গেলেন মানে আমরা তাকে হেলিকপ্টারে করে ওপারে দিয়ে আসলাম। যখন আমরা ওপারে তাকে ফেলে আসছি, ওনারা পালিয়ে চলে গেলেন, তখন কিন্তু আমরা আর একটা পক্ষ হয়ে গেলাম। মানে উনি তো ওনার দলবল সহ একটা পক্ষ আছেনই। কিন্তু কিন্তু আমাদের এই যে একটা বদ্ধমূল ধারণা এখন সৃষ্টি হয়েছে যে তিনি আসলে দেশের ভেতরেই কোথাও আছেন, এবং সে ব্যাপারে আপনিও মোটামুটি আশাবাদী। এ ব্যাপারে একটু শুনতে চাচ্ছি। না না, আশাবাদী না, আমি সন্দিহান, সেটা পরে বলছি। কিন্তু আজকের এই ঘটনা এই অবধি কেন হলো সেটার জন্য একটা সবগুলো বর্তমানের পুঞ্জীভূত রূপ আজকে এটা হলো। আরো অনেক কিছু হবে যেগুলো আমাদের সহ আলোচক মুন্না ভালো বলছিলেন, যে রাজনৈতিক যে অদূরদর্শিতা অথবা অপরিপক্কতা বা হীনতা, সেটার ফলাফল এটা। সেই দিকে আমি সেটাই প্রমাণ করতে চাচ্ছি যে উনি যাচ্ছেন, চলে গেলেন, উনার দল বল সহ উনি একটা পক্ষ, ভারতীয় লোকজনরা আর একটা পক্ষ, আমাদের বাংলাদেশের ভেতরে দুটো পক্ষ। একটা হলো পুরাতন, সনাতনী, হীন, কলুষিত রাজনীতিবিদেরা, আর একটা হলো তরুণ, উচ্চাকাঙ্ক্ষী, অমিত সাহসী, শক্তিধর তরুণ প্রজন্ম। এখন এই পক্ষগুলো কি কাজ করছে? ওনারা তো চলে যাওয়ার সময় বোঝা গেছিল বা যাচ্ছে সব সময় যে তারা ফেরত আসবেন, রাজনীতি করবেন। ওনারা এই সরকারকে মেনে নিচ্ছেন না। এই ছেলেদের যে উত্থান হয়েছে, এনারা ওটাকে বলছেন যে কি বলে, মুক্তিযুদ্ধ বিরোধী, সেই পাকিস্তানি ইসলামিস্টদের উত্থান ইত্যাদি তো ওনারা বলছেন, ভারতীয়দের সঙ্গে গলা মিলিয়ে, তাই না? কিন্তু আমরা এপারে বসে কি করছি? আমরা বলছি যে না, আহ, তাদেরকে রাজনীতি তারা করতে পারবে কি পারবে না সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। মানে আমাদের যে রাজনৈতিক দৈন্যতা, আমি সেটা প্রমাণ করতে চাইছি। আমি সেভাবে নিচ্ছি ঘটনাটা। আমরা বলছি যে তারা জনগণই বলবে। আমরা বলছি যে তারা কেন তারা রাজনীতি করতে পারবে না? বর্তমান সংবিধান তো তাদেরকে ক্ষমতা দিয়েছে, তাই না? আমাদের যারা পোটেনশিয়াল গভর্নমেন্ট ফর্ম করবেন বলে স্বপ্ন দেখছেন যারা, তারা তো সেভাবেই বলছেন। ইভেন আমাদের অ্যাটর্নি জেনারেলও বলেছেন যারা, তাদেরকে এই মুহূর্তে রাজনীতি থেকে বন্ধ করা যাচ্ছে না। আমরা জনগণের প্রত্যাশা কি সেটা অনুভব না করেই আমাদের অ্যাটর্নি জেনারেল এই কথা বলে ফেলেছেন। আমাদের রাজনৈতিক যারা সনাতনী বৃদ্ধ রাজনীতিক, তারা একথা বলে ফেলেছেন, যা তাদেরকে আমরা মাফ করে দিচ্ছি। কেউ বলছে তারা রাজনীতি করতে পারবে না কেন। তার মানে এই ধরনের যে পলিটিক্যাল গেম তারা খেলছেন, এটা কিন্তু আজকে তাদেরকে এই সাহস জোগালো যে তারা আবার
জনগণের সামনে এসে পড়তে সাহস করছে। আর এই যে তরুণ প্রজন্মের যে উত্থান আমরা দেখলাম, এদেরকে কিন্তু আমরা রিড করতে পারিনি। আজকে 32 ধানমন্ডিতে যেটা হলো, এটা কিন্তু তরুণ প্রজন্মদেরকে, এই সনাতনী কদাকার রাজনীতিকরা এদেরকে রিড করতে পারছে না, এটাই এইটা আমি তো বললাম। শুধু ধানমন্ডি 32 নম্বরে সীমাবদ্ধ নেই, আসলে পুরো দেশেই বুলডোজার একটা আক্রমণ চলছে। সাবেক সরকারের যারা বড় নেতৃবৃন্দ আছেন প্রত্যেকের বাড়ি কিন্তু ভাঙা হচ্ছে জি, আজকে। আমি ওটা দেখেছি যে ওটা মানে এই শেখ পরিবারের যারা যারা আছে বাংলাদেশে, যেখানে যেখানে আছে, তাদের উপরে আক্রমণ হচ্ছে। এই মানে এটা হচ্ছে যে ফলাফল, পুঞ্জীভূত ফলের ক্ষোভ, এগুলো আরো হবে যতক্ষণ না পর্যন্ত আমরা সঠিক সিদ্ধান্ত নেব আমাদের রাজনীতিকরা, ততক্ষণ এই বিষয়ে বাংলাদেশের বর্তমান অব্যাহত থাকবে। অনেক অনেক দুঃখজনক হলেও সত্য। অনেক ধন্যবাদ আপনাকে। আবার ফিরবো আপনার কাছে। আমি যাব একটু জনাব ফয়সাল চৌধুরী আপনার কাছে। আর জনাব হাসান আমজাদ খান বলছিলেন যে রাজনৈতিক দৈন্যতার ফল এগুলো, আসলে যেগুলো ঘুরে ফিরে সে একই কথা, আমাদের যে কলুষিত রাজনীতি, রাজনৈতিক দৈন্যতা, অপরিপক্কতা অথবা হিংসা বিদ্বেষ, এগুলোর কারণেই আসলে, প্রতিহিংসার কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। এখন এই মুহূর্তে যা ঘটছে, আগামী 15 বছর পরে বা 10 বছর পরেও কি আবার এই ধরনের কোনো কিছু ফিরবে? কি মনে করছেন আপনি? অনেক ধন্যবাদ জনাব কাজী হারুন এবং আমার সহ আলোচক বৃন্দদেরকে। আহ, আজকে ঠিক 6 মাস, জুলাই বিপ্লবের ঠিক 6 মাস, আজকে 5 তারিখ, অগাস্টের 5 তারিখ থেকে আজকের 5 তারিখ। তো এখন এই 6 মাস বিপ্লবীরা বলে থাকে যে জুলাই চলমান। হাসান আমজাদ সাহেবও একটু আগে বলছিলেন যে এই যা ঘটছে সব বর্তমান। আসলে এটা বর্তমান, একটা লম্বা সময়ের বর্তমানের মধ্যে আমরা আছি এখন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, আহ, উনাদের পতন এবং পলায়ন, হ্যাঁ, এই দুইটার সাথে এবং এর পরবর্তী যে ঘটনাবলী যেই ধারায় যাচ্ছিল, আজকের ঘটনা যে ঘটবে এটার সিমটম কিন্তু আমরা গত কয়েকদিন ধরে আমরা পাচ্ছিলাম। আমরা অস্থিরতা দেখছিলাম, কিছুটা অবিশ্বাসের কথা আমাদের সনাতনী রাজনীতিবিদ, রাজনৈতিক গোষ্ঠী এবং আহ, বিপ্লবী ছাত্র জনতাদের মধ্যে যে অবিশ্বাসটা বড় হচ্ছিল, এটা আমরা, এই সিমটম গুলো আমরা পাচ্ছিলাম। এখন আহ, আমি একজন বিবেকবান মানুষ হিসেবে আমি আমি বিশ্বাস করি ধ্বংস কখনোই কাম্য নয়। কোনো কিছু ধ্বংস করে আপনি সেটা ধ্বংস করতে পারবেন না, এটা যেমন সত্য, একইভাবে আমি এটাও বিশ্বাস করি আহ ধ্বংসটা শুধু একটা জিনিস ধ্বংস করা নয়, একটা সিম্বলকে ধ্বংস করে ফেলা। এখন ধানমন্ডি 32 নম্বরকে ঘিরে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর একটা আবেগ আছে। আমি তাদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি, গত 15.5 বছর ধরে যেই ফ্যাসিস্ট শাসন বাংলাদেশে চলমান ছিল, আমি তার কয়েকটা সাক্ষী। আমরা সবাই বাংলাদেশের মানুষ, সেগুলো আমরা জানি। এগুলোর সাথে তুলনা করলে এইসব ঘটনা কিছুই না। আমি সিলেটের সন্তান, একজন জলজ্জন্ত মানুষ, একটা নেতা ইলিয়াস আলীকে গুম করে ফেলা হলো, কেউ কোনো খবর পেল না, মানুষটার কোনো খবর নাই, মানুষটা নাই। এরকম শত শত হাজার হাজার কাহিনী আছে। আমরা এই জুলাইয়ের সময় দেখলাম যে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে প্রায় 1,500 ছাত্র, বাচ্চা ছেলেরা, আমাদের সন্তান সম বাচ্চা ছেলেরা, 4 মাস বয়সের একটা রিয়া গোপ নামের একটা শিশুও ছিল সেখানে। আপনি যদি তুলনা করেন এগুলার সাথে, এই এই 32 নম্বরের আজকের ধ্বংসলীলা, এইটা তারই ফল। তারপরে আপনি চিন্তা করেন আরেকটা জিনিস, ছাত্রলীগ বর্তমানে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্র সংগঠন বাংলাদেশে। সেই ছাত্র সংগঠনের, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে উনি বিভিন্নভাবে কথা বলছিলেন। হ্যাঁ, ব্রিটেনের একটা আহ উনার পার্টির সমাবেশে উনি কথা বলেছেন। কিন্তু আজকে ছাত্রলীগের পেজে যখন ঘোষণা দেয়া হলো রাত 9টার সময় উনি বক্তব্য প্রদান করবেন, তখনই ফিউলটা শুরু হলো। আহ, আমি আমি আমার জনাব ফয়সাল চৌধুরী, আমি জি। কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছিলাম, সেখানে এক ভদ্রলোক একটা মন্তব্য করছিলেন যে যদি উম, মানে লক্ষ্যে পৌঁছতে চাও তবে আস্তে আস্তে যাও। আহ, আবার আরেকজন বলেছেন যে যদি
টিকে থাকতে চাও তাহলে আপাতত চুপ থাকো, এই পদ্ধতিটা কেন আওয়ামী লীগ অনুসরণ করলো না? তারা কেন এত তাড়াহুড়া করলো আবার জায়গায় আসতে, এবং কেন কোনো অনুশোচনা তাদের মধ্যে নেই? এখানে আমার আমার খুব মজার একটা টেক আছে, আমি আমার টেক বলবো এখানে। দেখেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আহ উনারা হয় ভারতে এবং আপনার মনে করেন আমেরিকা অথবা ব্রিটেন, এরকম কয়েকটা দেশে। শেখ হাসিনা ভারতে আছেন, বেশিরভাগ নেতাকর্মী ভারতে, আর বাকিরা আমেরিকা এবং ইংল্যান্ডে আছেন। এখন শেখ হাসিনা যে ভারতে আছেন, ভারতের জন্য কিন্তু উনি একটা গলার কাটা হয়ে আছেন, এবং দুই দেশের যেই কূটনৈতিক সম্পর্ক, এইটা স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের মধ্যে এটা কিন্তু একটা বিরাট একটা বাধা হয়ে আছে। শেখ হাসিনার নিজেকে প্রমাণ করতে হবে ভারতের কাছে যে উনি এখনো গুরুত্বপূর্ণ। এটা দিস ইজ মাই টেক, আই কুড বি রং। হ্যাঁ, উনাকে প্রমাণ করতে হবে ভারতের কাছে যে উনি, শি ইজ স্টিল ভ্যালুয়েবল। এখন এইটার জন্য উনি জানেন, উনি কর্মসূচি ঘোষণা দিলে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা বাংলাদেশে মার খাবে, এটা হবে সেটা, উনি জানেন এগুলা। শি ইজ এ এক্সপেরিয়েন্সড পলিটিশিয়ান, শি নোজ দ্যাট। বাট এইগুলা করার একটা মাত্র উদ্দেশ্য, শি ওয়ান্টস দি অ্যাট্রাকশন এবং জাস্টিফিকেশন দ্যাট, সো দ্যাট আপনার ভারত এবং ভারত যদি আহ, আপনার কোনো বৈদেশিক অন্য কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে শেখ হাসিনাকে যদি রাজনৈতিকভাবে পুনর্বাসন করতে পারে, এটাই হচ্ছে আমার আমার কথা। হয়তোবা এই কারণে উনি করছেন, আই কুড বি রং, আমি আগেই বলেছি, বাট এইটা হতে পারে। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র ধানমন্ডি 32 নম্বর না, বরিশালে হয়েছে, আহ, আহ, আপনার ওই যে কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়িতে আক্রমণ হয়েছে, আমু সাহেবের বাড়িতে আক্রমণ হয়েছে। এখন বাংলাদেশের মানুষ কিন্তু বিগত 15.5 বছর এই এই নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাকর্মীদের জমিদারিটা দেখেছে। আমি শব্দটা খুব সতর্কভাবেই বললাম, জমিদারি। আমি 2014 বা 13 সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশে ছিলাম। হ্যাঁ, ওইখানে আমি আমার স্কুলের, আমার যে ভোটিং সেন্টার, ওইটাতে আমি একজন আওয়ামী লীগের নেতাকে দম্ভ করে বলতে শুনেছিলাম, ছাত্র দলের একটা ছেলেকে, তোমার উপরে আমি নারাজ। আপনি চিন্তা করেন, একজন নেতা আরেকজন নেতাকে বলছে তোমার উপরে আমি নারাজ। তো তাদের কনফিডেন্স লেভেলটা কোন পর্যায়ে চলে গিয়েছিল, তারা অন্যদেরকে, ভিন্ন মতাবলম্বীদেরকে কিভাবে তারা ট্রিট করতো। আপনি পুঞ্জীভূত ক্ষোভগুলোকে আপনি এইভাবে দমন করতে পারবেন না, এইভাবে মানুষ ভুলে যাবে না। আহ, তারপরেও যদি আওয়ামী লীগের নেতাকর্মী, শেখ হাসিনা সহ, ইনক্লুডিং শেখ হাসিনা, ওনাদের মধ্যে যদি কোনো ধরনের অপরাধবোধ কাজ করত, আজকের বক্তব্য আমি শুনেছি, আমি সেই ধরনের কোনো অ্যাপোলজিক কোনো ধরনের আমি ফিলিংস দেখি নাই ওনার কথার মধ্যে, সেই টোনটা আমি পাই নাই। ওইটাও যদি থাকতো তাহলে মানুষ বিবেচনায় আনতো। হ্যাঁ, জি, উনাদের মধ্যে তো কোনো। ফয়সাল চৌধুরী, আপনাকে জি, অনেক ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আমি একটু যাব জনাব ফারুক আহমেদ মুন্না আপনার কাছে। যদি কোনো রকমের অ্যাপোলজি থাকতো সাবেক প্রাইম মিনিস্টারের বক্তব্যে, তাহলে কি আসলে আজকের যে সিচুয়েশনটা তৈরি হয়েছে বাংলাদেশে, পুরো দেশে বুলডোজার অভিযান, এটা কি হতো আসলে? কি মনে করছেন আপনি? প্রথমত ভাই, আমি আশাই করি না তার কাছ থেকে কোনো অ্যাপোলজি কিংবা অনুশোচনা। আমি তার কাছ থেকে আশা করি না। এর কারণ হচ্ছে যে অকাতরে এরকম হাজার হাজার মানে সন্তান মেরে ফেলতে পারে, তার থেকে এটা আশা করার কোনো কারণই নাই। এবার আসি একটু অন্য প্রসঙ্গে। আর বেসিক্যালি তার ক্ষমা চাওয়া বা না চাওয়ার মধ্যে আহ, যে কোনো ডিফারেন্স নাই, সেটা ছাত্রদের বুলডোজার কর্মসূচি থেকেই বোঝা যায় যে 9টার সময় সে আসবে, তার ভয়েস বাংলাদেশের মানুষ শুনবে, সেটাই তারা আশা করছে না। সো অ্যাপোলজি তো দূরের প্রশ্ন আসলে। তো আমি ঠিক আরেকটু আছে, অন্য। মানলাম সেটি। যদি ভবিষ্যতে আজকের এই যে কর্মকাণ্ড শুরু হয়েছে, আগামীকালকে যদি তিনি আবার লাইভে এসে অ্যাপোলজি করে দেশবাসীর কাছে, তাহলে কি দেশবাসী মেনে নিবে কোনো কিছু? আপনি কি মনে আমি করেন? ব্যক্তিগতভাবে মনে করি না আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগ না, আমি বলছি শেখ হাসিনার বাংলাদেশে আর কোনো ভবিষ্যৎ অবস্থান আছে। সো তার অ্যাপোলজিতে কিছু আসে যায় না। এখন যদি আওয়ামী লীগ রাজনীতিতে টিকে থাকতে চায়, আওয়ামী লীগের নতুন কোনো যদি আপনার নেতৃত্ব আসে, তারা যদি অ্যাপোলজি চায়, সেটা ভিন্ন প্রসঙ্গ হতে পারে। সেটা
অন্য আলোচনা কিংবা অন্য বিষয়। আর আমি সেক্ষেত্রে সে কি ওটা তাহলে একেবারে জামাতে ইসলামের মতো হয়ে যেতে পারে, যে জামাতে ইসলাম তো অ্যাপোলজি করেনি এখন পর্যন্ত, কিন্তু তারা রাজনীতিতে টিকে আছে কোনো রকমে। হ্যাঁ, যদিও বর্তমানে তারা খুব ভালো পজিশনে আছে, ওরকম একটা অবস্থার কি সৃষ্টি হতে পারে? জামাত ইসলামের প্রসঙ্গটা ভিন্ন। বেসিক্যালি তাদেরকে তাদের অ্যাপোলজি চাওয়ার তো প্রয়োজন হয়নি। শেখ মুজিবুর রহমান নিজেই তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং তার পরবর্তীতে তারা রাজনীতিতে এসছেন এবং তাদের পরবর্তী কার্যক্রম তাদেরকে টিকিয়ে রেখেছে আসলে। কিছু নির্দিষ্ট কারণ ছাড়া ছাত্র শিবির সম্বন্ধে আমরা যেরকম আলাপ আলোচনা শুনেছি তাদের সম্বন্ধে, ইভেন আমি আসলে স্বচক্ষেও তাদের অত্যাচারের আহ, মানে অত্যাচার দেখেছি, অত্যাচারের সাক্ষী ছিলাম। জামাত ইসলামী যে কোনো কারণে হোক, যেহেতু ধর্মভিত্তিক একটা দল এবং ধর্মের প্রতি মানুষের এক ধরনের দুর্বলতা থাকে, সেই কারণে আসলে তারা টিকে গেছে এবং টিকে আছে। এবং এই ধর্মভিত্তিক রাজনীতি আমি একেবারেই পছন্দ করি না, কারণ এটা মানুষের কি বলা যায়, একটা দুর্বলতা নিয়ে কাজ করা। আহ, এই ধরনের রাজনীতি আমি পছন্দ করি না। আপনাকে আসতে হবে কোনো পলিসি নিয়ে, আপনাকে আসতে হবে আহ, একদম সঠিক নির্দেশনা নিয়ে যেটা দেশ পরিচালনার জন্য আপনার প্রয়োজন। আপনি যদি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমলের কথা বলেন, সে সময় ক্যালিফাট বা খলিফার আমলের কথা বলেন, সেটাও একটা ভিন্ন আলোচনা। ওই আলোচনা আমি যাব না, সেখানে অন্য ধরনের রাজনীতি ছিল। এবার আসছি, একটু ছোট্ট করে বলতে চাচ্ছি যে শেখ হাসিনা বলে কথা না। বেসিক্যালি এই পৃথিবীতে আপনার এই ঐতিহাসিকভাবে যারাই ফ্যাসিস্ট ছিল তাদের নাম পরবর্তীতে কিন্তু সবারই মুছে গেছে, মানে কারো নাম কিন্তু টিকে থাকে নাই। এবং আপনি খেয়াল করলে দেখবেন এই ফ্যাসিস্ট সরকার বা এই ফ্যাসিস্ট মানুষটা যখন উৎখাত হয় তখন খুব নিদারুণ ভাবে তাদের পরিণতি ঘটে, সমাপ্তি হয়। শেখ হাসিনা তার বাইরের কেউ না, সেটা বাংলাদেশের হোক আর যেখানে হোক। আপনি বর্তমান প্রেক্ষাপটে আপনি আমেরিকার কথাই ধরেন, আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনার যে ধরনের হঠকারী সিদ্ধান্ত আমাদের প্রেসিডেন্ট নিচ্ছে, আপনি ধীরে ধীরে কিন্তু তার যেই কারণে তিনি ভোট পেয়েছেন, তারাই কিন্তু আজকে আজকে 50টা স্টেটে 50টা আন্দোলন হয়েছে। তো হুম। এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। আপনাকে পাবলিককে, আপনার জনগণকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, যে কোনো ভাবেই হোক। আপনি তাদেরকে ছাড়া চলতে পারবেন না যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান। তো শেখ হাসিনা বা যে কোনো প্রসঙ্গে আসেন না কেন ভাই, আপনি যদি ফ্যাসিস্ট হন, আপনি যদি জনগণের বিপক্ষে থাকেন, 5 বছর, 10 বছর, 15 বছর হোক, আপনাকে যেতেই হবে। এবং এটা পরবর্তীতে আপনার সম্পত্তির উপর হতে পারে, যে কোনো জিনিসের হতে পারে, আপনার আপনার প্রাণের বিনিময়ে হতে পারে, আপনাকে যেতে হবে। অনেক ধন্যবাদ জনাব ফারুক আহমেদ মুন্না, আপনাকে অনেক চমৎকার কথা বলেছেন। এবং এখান থেকে একটি জিনিস আমার কাছে মনে হলো যে ব্যক্তির অথবা দলীয় নেতার উচ্চাকাঙ্ক্ষা স্বৈরাচারের জন্ম দেয় আসলে। যাব জনাব হাসান আমজাদ খান আপনার কাছে। আহ, ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষাগুলো আসলে কেন তৈরি হয়? এই যে ক্ষমতায় গিয়ে জনগণকে ডাল খাওয়ানোর কথা বলে, ভাত খাওয়ানোর কথা বলে ক্ষমতায় গিয়ে কেন জনগণকে আসলে লাঠি দিয়ে মার দেয়? আসলে কারণটা কি? না, ওটা আমাদের রাজনীতির যে একটু আগে যা বলছিলাম যে দৈন্যদশা, যে অপসংস্কৃতি, সেটা এই কারণ। আমরা জনগণের কথা বলি কিন্তু আসলে কাজ করি অন্যটা। সেটাই কারণ। আমাদের রাজনীতিকেরা যারা দেশ গড়েছেন বলে স্বাধীনতা এনেছেন, বা কেউ কেউ বলেন গণতন্ত্রের ফিরিয়ে দিয়েছেন ইত্যাদি, তো নানা রকম বয়ান আছে। তো তারা যেসব কাজ করে থাকেন বা করছেন সেগুলো তো আমরা দেখছি, সেগুলোই এজন্য দায়ী। আজকের এই ঘটনার পেছনে অনেকগুলো পর্দার আড়ালের ঘটনার পুঞ্জীভূত ঘটনা। যেমন ধরুন, উনিকে যখন 5 তারিখে ভারতীয়দের কাছে আমরা তুলে দিয়ে আসলাম, আমরা কেন ভারতে তাকে তুলে দিলাম? এখন এমনও একটা সময় আসতে পারে, কেন আমরা তুলে দিলাম সেটারও হয়তো বিচার হবে। হ্যাঁ, না না, বিচার টিচার হওয়ার পরের কথা। ভারতীয়দের সঙ্গে আলোচনা করে আমরা ওনাকে ওখানে তুলে দিলাম, তাই তো? যেই এই আলোচনাটা করুন না কেন, তিনি জানতেন এবং এই ঘটনাগুলো ঘটবে। আপনি তো বলছেন যে সে এটা একটা, আমি বলি এটাকে বলে শুলসুধা। মানে আপনি এই শুরুতে যে, বলেছেন এবং তিনি শুধু জানতেন তা না, এবং সম্ভবত তিনি এখনো জানেন, যিনি বা যারা ব্যবস্থা করেছেন তিনি বা তারা এখনো জানেন।
জি জি, আপনি ঠিকই ধরেছেন। তো আমি আরো একটু ওই পর্দারের আড়ালের কথাগুলো একটু বলে নেই। ওনাকে ওখানে দিয়ে আসা হলো, ভারতীয়রা এগুলো সবই জানতো যে মানে ওরা গ্রহণ করেছেন ওনাকে এইভাবেই, যে দীর্ঘদিন বাংলাদেশে একটা অস্থিরতা এইভাবে জিয়ে রাখা যাবে, সেই জন্য তারা তাকে গ্রহণ করেছে এবং সেইভাবে তারা অসুখী না, তারা সুখী আছে। দ্বিতীয়ত, বাংলাদেশের ভেতরের যারা আমরা এই কাজগুলো করেছি তারা আরো কি কি করছি, তার যে দল বলের লোকেরা সেনানিবাসগুলোতে লুকিয়ে চুরিয়ে ছিল, তাদেরকে কিছু লোকজনকে আমরা ওপারে পার করে দিয়েছি যত্ন করে, আবার কিছু হয়তো এখনো লুকিয়ে আছে। তারপরে বাংলাদেশে কি ঘটনাগুলো ঘটছে আমরা সেইগুলো লক্ষ্য করছি না। আপনি মনে করেন যে আনসারেরা সচিবালয়ে ঢুকে গেল, চিটাগং এ ইসকনের 10 লক্ষ লোকের সমাগম হলো, শাহবাগে লক্ষ লক্ষ লোক ক্ষুদ্র ঋণ দেওয়া হবে বলে চলে আসলো, সচিবালয়ে আগুন ধরলো, তারপরে আমলারা দেশের ভেতরে একটা কমিশনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এই ঘটনাগুলো আমাদের গোয়েন্দা সংস্থার অগোচরে হয়নি, এই জিনিস মনে রাখতে হবে। না, এখন আপনি আপনি একেবারে অত্যন্ত না ভালো না, একটা আমার কথা শেষ হয়নি, আরো আরো আছে, আমি আরো বলছি। মার্চ নভেম্বরে যখন ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া এসে গোপনে আমাদের সেনা কর্মকর্তার সঙ্গে দেখা করলেন, তার মাত্র 2 সপ্তাহ পরে সেনা কর্মকর্তা বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন। বেগম জিয়া বিলেতে চলে যাওয়ার পরে ভারতের বিনা সিক্রি বললেন যে জুলাই আগস্টে ইলেকশন হতে পারে। এর 15 দিন পরে আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে অগস্টের 5 তারিখে ইলেকশন হতে পারে। আর আমাদের অ্যাটর্নি জেনারেল বললেন যে আমরা আওয়ামী লীগকে বন্ধ করার জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তো দিজ আর দ্য গেমস বিহাইন্ড দ্য স্ক্রিন যেগুলো চলছে, যেগুলো পতিত সরকারকে আজকের এই পর্যায়ে আসতে সাহায্য করছে। এই উত্তরগুলো দিতে হবে জনগণকে, কেন তারা এইগুলো করছে। এই যে বিনা ব্যাপারটা আসলে সিক্রির কোন কথার সঙ্গে জায়গা থেকে আমাদের আসতেছে জিনিসগুলো, রাজনীতিকদের কথা কেন মিলে যাচ্ছে। কোন জায়গা থেকে আসছে এবং কারা আসলে এগুলো করতেছে, যে এই যে ভেতরে ভেতরে যে এইটা কলকাঠি নাড়া, এই কাজগুলো আসলে কারা করছে? না, কেউ কারা করছে তো আমি তো আপনাকে ছবিটা বলে দিলাম, এখন জিজ্ঞেস করতে হবে যে কেন আমাদের রাজনীতিকরা এই সিদ্ধান্তগুলো নিতে দ্বিধা করছেন। এখন বাকিটুকুন হচ্ছে যে আমাদের রাজনীতিকরা বলছেন যে সরকার তো কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, তো সরকারকে তোমরা প্রেসার দাও। যদি সরকার ঐক্যমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে ওয়াই ডোন্ট ইউ গো টু দ্য গভর্নমেন্ট, লেট আস সিট টুগেদার অ্যান্ড ডিসাইড অন আওয়ামী লীগ। কেন তারা এই উদ্যোগ নিচ্ছে না? ওনারা তো গেম প্লে করছেন সারা দেশে, কেউ ক্ষমতা যাবেন, কেউ চর দখল করবেন, কেউ চাঁদাবাজি করবেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। আসলে আমাদের জাতির যে দৈন্যতা, জাতীয়ভাবে আমাদের যে আহ, মানবিক মূল্যবোধের যে অবক্ষয় যেটি হয়েছে, বিশেষ করে গত 15 বছর নয়, একেবারে সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে মানবিক যে দৈন্যতা, মানবিক দৈন্যদশা, আমরা আমাদের আমাদের চরিত্র, মানবিক চরিত্র এবং সততার যে চরিত্র, সেটাকে আমরা ধরে রাখতে পারছি না। এটাই সম্ভবত সবচাইতে বেশি দায়ী এটার পেছনে, এবং পরবর্তীতে দায়ী হলো রাজনৈতিক কর্তা ব্যক্তিরা, যারা শুধুমাত্র ক্ষমতার জন্য তাদের তাদের মতো করে আসলে প্লট সাজায়। এ ব্যাপারে কি বলবেন, যারা হ্যাঁ, আহ, ক্ষমতায় আছেন? হ্যাঁ, ফয়সাল ভাই বলেন। জি, জি, থ্যাংক ইউ। আমি আসলে বুঝতে পারছিলাম না ফ্লোর কি আমাকে দেওয়া হয়েছে কিনা। তো আহ, আমি একটা জিনিস, আজকের ঘটনার পরে একটা কিছু চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। আমি আহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেশ কিছু নেতার ফেসবুক পেজ ঘাঁটছিলাম, ওনাদের পোস্টগুলো দেখছিলাম। ওনাদের গতকালের পোস্ট আর আজকের পোস্টের মধ্যে কিন্তু সুরের মধ্যে অনেক ব্যবধান। হ্যাঁ, কেউ কেউ বলছেন বুলডোজার কোথায়, হ্যাঁ, কেউ বলছেন আহ, আহ, আপনার ফেসিবাদের পতন নিশ্চিত করতে হবে। আহ, এই যে রাজনীতির খেলাটা, হ্যাঁ, রাজনীতির খেলাটা আজকে থেকে 1 সপ্তাহ আগেও আমি আমার বিভাগীয় শহরে দেখেছি একজন হত্যা মামলার আসামিকে। এটা ফেসবুকে আপনারা ভিডিও পাবেন। একটা আওয়ামী লীগের একজন হত্যা মামলার আসামিকে বিএনপির নেতারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে উনাদেরকে জামিন করায়, তারপরে আহ উনাকে প্রটোকল দিয়ে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এটা ছিল আজকে থেকে 4-5 দিনের আগের কথা। আর আজকে ওই নেতারই, যেই নেতারা
ওই ইয়েতেই উপস্থিত ছিলেন, উনারই ফেসবুক পোস্ট হচ্ছে পুরোপুরি ভিন্ন। তো এই যে পালস বুঝতে পারা, হ্যাঁ, উনারা যদি আরো আগে পালসটা বুঝতে পারতেন তাহলে হয়তো আজকের এই ঘটনাটা ঘটতো না। হ্যাঁ, উনারা আহ, মানে সবাই যেদিকে যেদিক থেকে বৃষ্টি আসছে ওইদিকেই ছাতা ধরে। জি জি জি, এক্স্যাক্টলি। আমি রাজনীতিবিদদের অবশ্যই তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া, একটা পলিটিক্যাল পার্টির এটাই মূল উদ্দেশ্য। হ্যাঁ, এতে কোনো দোষ নাই, তারা সেই জন্য রাজনীতি করবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে একটা জায়গায় সবাইকে আসতে হবে, অ্যান্ড দ্যাট ইজ নো মোর ফেসিজম। কোনো স্বৈরাচারের স্থান হবে না, কোনো ফেসিস্টের স্থান হবে না, অতীতের ফেসিস্টদেরকে কেউ জায়গা দিতে পারবে না। আর কেউ যদি ভবিষ্যতে ফেসিস্ট হওয়ার গোপন বাসনা মনের মধ্যে রাখে, তাকেও কিন্তু সতর্ক হয়ে যেতে হবে। কারণ এই জেনারেশন, এরা কিন্তু ওই গদবাঁধা রাজনীতি করা ছেলে পেলে না। আহ, গত 3টা টার্মে বাংলাদেশে ইলেকশন হয় নাই, 15 ইয়ার্স বাংলাদেশে ইলেকশন হয় নাই। এই জেনারেশন গত 3টা বছর 3টা টার্ম ইলেকশন দিতে পারে নাই। তারা ভোট দিতে না পারার এই যে নাগরিক, জেনারেশন যারা আন্দোলন করছে এরা আসলে কেউই কিন্তু ভোট দিতে পারেনি। কেউ ভোট দিতে পারে নাই। এখন বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলরা তারা তাদের যেই আহ, গদবাঁধা চিন্তা করে রাজনৈতিক নীতি আহ, সাজানোর চিন্তা করতেছে, তাদেরকে সেখান থেকে বের হয়ে আসতে হবে। দে মাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস নিউ জেনারেশন। এই নিউ জেনারেশন কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। এবং এই নিউ জেনারেশন তারা দেখিয়ে দিয়েছে একটা বিপ্লবের মাধ্যমে একটা দেশ পরিবর্তন করা যায়, একটা ফেসিজমকে ধ্বংস করা যায়, ফেসিজমের কাছ থেকে দেশকে জাতিকে মুক্ত করা যায়। এবং এই ফেসিজমটাকে যাতে আবার ঘুরে না আসে, সেই জন্য তারা যে সজাগ আছে এটা সবাইকে বুঝতে হবে। কিন্তু এই ফ্যাসিজমটা আসলে কেন শুরু হয়? এই যে রাজনৈতিক দলকে আমরা কোনো না কোনো ভাবে একটা সিস্টেমের মাধ্যমে ক্ষমতায় পাঠালাম, এরপরে কয়েক বছর যেতে না যেতে তারা তাদের মতো করে একটা নিজস্ব ফর্মুলা তৈরি করে, সেই ফর্মুলা অনুযায়ী কৌশলে তারা জনগণকে ফাঁকি দিয়ে নিজেদেরকে একটা জায়গায় দাঁড় করায়, যেই জায়গাটা আসলে জনগণের বিরোধী হয়ে দাঁড়ায়। সেটা আসলে কেন? এটার কোনো স্থায়ী সমাধান কি বর্তমান সরকার করতে পারবে বলে আপনি মনে করেন? ফেসিজম কেন হয়, বা একজন নেতা বা একটা দল কেন স্বৈরতান্ত্রিক মানসিকতার হয়ে যায়? হ্যাঁ, এটা আমরা, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের খুবই জনপ্রিয় নেতা ছিলেন। তারপরে যখনই বাকশাল গঠন করলেন, আহ, ওই প্রেক্ষাপটে আমি যাব না, উনি নিজেকে স্বৈরাচারী রূপে, ফেসিস্ট রূপে নিজেকে, বলা হয় বাংলাদেশের ফেসিজমের বীজটা ওইখানে। শেখ হাসিনা একইভাবে 96-এ আমরা, উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমার মনে আছে, আমি আই ওয়াজ নট ভোটার এট দ্যাট টাইম, বাট আমার স্টিল মনে আছে উনি কিভাবে মানুষের কাছে ভোট চেয়েছিলেন। উনি জনগণের ম্যান্ডেটেই তো প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই যে ক্ষমতার লিপসা, নিজেকে আরো বড় করে দেখা, এইগুলা থেকে তারপরে চারপাশে এক ধরনের গিরগিটি তৈরি হয়, এক ধরনের সুবিধাভোগী সমাজ তৈরি হয়। এরা ইয়েস ইয়েস এনভায়রনমেন্ট তৈরি করে। হ্যাঁ, তো উনাকে একটা বাবলের মধ্যে রাখে। অনেক এই সব ধন্যবাদ। কিছু মিলে অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় প্রায় শেষ, আমাদের 4 মিনিট সময় আছে। আমি যাব একটু ফারুক আহমদ মুন্না আপনার কাছে। আমাদের একজন উপদেষ্টা ঠিক এই রিলেটেড একটি কথা গতকালকে বলেছেন যে আমি উপদেষ্টা হওয়ার আগে যারা আমার খোঁজ খবর নিত না কোনোদিন, তারাই এখন আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন হয়ে চারপাশে ঘুরে বেড়ায় এবং আমাকে মেসেজ করে। আসলে এদের কাছ থেকে কিভাবে দূরে সরে থাকা যায়, কি বলবেন? এই কালচারটা তো আসলে আজকের থেকে না, এটা ব্রিটিশ কালচার। আমাদের এই কালচারটা মানে ইনহেরিটেড অ্যাকচুয়ালি। এই কালচার থেকে মুক্তি পাওয়াটা এত সহজ না, যে কারণে আমি আপনার অন্য অনুষ্ঠানে বলেছিলাম যে সংস্কার হোক সেটা একেবারে মানে একেবারে রুট লেভেল থেকে। বাট মানে যেহেতু আপনার সময় শেষ, দুটো কথা বলে যেতে চাই। প্রথমত হচ্ছে যে হারুন ভাই, আমি আপনারা যে বয়সে আছি, সেই বয়সের আমাদের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক পচনশীল একটা মস্তিষ্ক আমাদের। এই পচনশীল মস্তিষ্ক আর আজকের যে তরুণ, তারা কিন্তু মুক্তিযুদ্ধ দেখে নাই, তারা 1971-এর চেতনা বোঝে না, তারা ওই ধরনের চেতনার মানুষ না। তো তাদের কথা হচ্ছে যে হাসান ভাইয়ের কথা অনুযায়ী আমরা যে বর্তমান সমাজটা দেখছি, তারা সেটাকেই দেখছে। ও শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, তাদেরকে তারা আসলে ওইভাবে মানে চেনে না, বোঝে না, তাদের দরকারও নাই বোঝার। সো অনেক প্রথমত আমাদের এই পচনশীল এই মানসিকতার লোকগুলাকে একেবারে ঘাড় ধরে বের করে দিতে হবে এই সমস্ত প্রশাসন থেকে।
তরুণদেরই এখন সময়, তরুণদেরকে নিয়েই আসলে বাংলাদেশ, নতুন বাংলাদেশ চলতে গড়তে হবে। হবে। আর অনেক আরেকটা জিনিস ধন্যবাদ। হচ্ছে ফয়সাল ভাই যেটা বললেন, আমরা ধ্বংস চাই না, কিন্তু এটাও সত্য ধ্বংস থেকে নতুনের একটা শুরু হয়। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি যাব একটু একেবারে সর্বশেষ জনাব হাসান আমজাদ খান আপনার কাছে। অনেকগুলো পয়েন্ট আমরা পেয়েছি, অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। ফ্যাসিবাদের জন্ম কিভাবে হয় এবং কিভাবে শেষ হয় সবকিছু আমরা দেখলাম। আমরা ফ্যাসিবাদের জন্ম যেভাবে দেখেছি, ফ্যাসিবাদের মৃত্যু এবং পলায়ন সেভাবে দেখেছি। ভবিষ্যতে কি এই ফ্যাসিবাদ আবারও সৃষ্টি হতে পারে এবং এই সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদের জন্ম হওয়া কি বাংলাদেশ ঠেকাতে পারবে? এটার স্পষ্ট উত্তর হলো, আমাদের রাজনীতিকরা যদি সংস্কার না করেই শুধু নির্বাচন করে ক্ষমতায় যেতে চান, তাহলে এর থেকে আরো খারাপ ফ্যাসিজম তৈরি হবে। আমাদের আমাদের চরিত্রের মধ্যে যা আছে তাতে আরো খারাপ পরিস্থিতি তৈরি হবে। সুতরাং আমি অনুরোধ করব এই সরকারের সঙ্গে ডক্টর ইউনূসকে কাজে লাগিয়ে দেশের প্রয়োজনীয় সকল সংস্কার করে তারপরে জনগণের কাছে ম্যান্ডেট নেওয়া যে ইলেকশন হবে কি হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আজকের মতো এখানেই শেষ করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ দেখছিলেন আমাদের প্রবাস থেকে বলছি অনুষ্ঠান, আমরা অনেকগুলো ব্যাপার এখানে আলোচনা করেছি, সেটি এতক্ষণ আপনারা দেখলেন। আমরা এখানে যারা এই প্রবাস থেকে কথা বলি, আমরা প্রত্যেকটা মানুষ চাই আমাদের মাতৃভূমির উন্নয়ন। আমাদের মাতৃভূমিকে আমরা একটি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমরা যখন প্রবাস থেকে বাংলাদেশে যাব, তখন সুন্দর এবং পরিচ্ছন্ন একটি বাংলাদেশ, একটি নগরী, একটা গ্রাম আমরা দেখতে চাই। এবং সেই সাথে আমরা দেখতে চাই দেশের মানুষগুলো পরিচ্ছন্ন এবং মানবিক মূল্যায়নে বিশ্বাসী। তারা যেমন নিজেরা নিজেদের কাছে নিজেদেরকে মানবিকভাবে মূল্যায়িত করতে পারবে, তেমনি আমরা যখন প্রবাস থেকে যাব আমাদেরও একটা মূল্যায়ন বাংলাদেশের মাটিতে থাকবে। সেটাই আমাদের প্রত্যাশা। এবং আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি ভুলে গিয়ে বাংলাদেশে একটি সর্বজন গ্রহণযোগ্য একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে এবং প্রত্যেককে সম্মান করবে। আহ আহ আহ, বাংলাদেশে আসলে একেবারে রুট লেভেল থেকে একটা সংস্কার অত্যন্ত বেশি প্রয়োজন। আমাদের তিনজন বক্তাই আজকে বলেছেন যে সংস্কার ব্যতীত বাংলাদেশকে একটি সুন্দর এবং সুশীল বাংলাদেশ হিসাবে তৈরি করা কখনোই সম্ভব নয়। সুতরাং প্রত্যেক রাজনৈতিক দল এবং যারা বাংলাদেশের সুশীল সমাজ আছেন প্রত্যেকের কাছে আমাদের এই চারজনের কাছ থেকে আজকে অনুরোধ থাকবে, দয়া করে বাংলাদেশকে সর্বোপরি যে সংস্কার, সেই সংস্কার কাজে সহযোগিতা করুন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রত্যেকে অবদান রাখুন। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জনাব হাসান আমজাদ খান, ধন্যবাদ জানাচ্ছি জনাব ফারুক খান, ফারুক মুন্না, এবং ধন্যবাদ জানাচ্ছি জনাব ফয়সাল চৌধুরী। আপনাকেও ধন্যবাদ, আপনার দর্শকদের ধন্যবাদ।